আর আমি কি জানতাম সিচুয়েশন এতটা জটিল হবে? যদি জানতাম কোশ্চিন কালেও এমন কাজ করতাম না। এমন কাজ করতাম আমি? আমি তো মজা করছিলাম। রোশন পায়চারি করছে আর কথাগুলো এক নাগাড়ে বলে যাচ্ছে। দর্শন, রাতুল আর তামিম একসাথে দাঁড়িয়ে আছে। ওরা ঘটনা শুনে ওকেই দোষারোপ করছে। তাই রোশন নিজের পক্ষে কথাগুলো বলল। রাতুল এগিয়ে গিয়ে বলল, শুন, যতই জোর গলায় বলিস, দোষ তোরই। তুই জানিস অর্পা এগুলো পছন্দ করে না, তবুও তুই মেয়েদের সাথে ফাজলামো করতে যাস। আর আজ ওর সামনে ও রাগ করবে, স্বাভাবিক। তামিম চুপচাপ। ও কাকে দোষারোপ করে কথা বলবে জানে না। নিজের লাইফটাই যখন এলোমেলো তখন কাকে কি বলবে। দর্শন রোশনের কাঁধে হাত রেখে বলল, অর্পাকে গিয়ে সরি বল, ভালোভাবে বুঝিয়ে বল, ও বুঝবে। ও তো আমার কথাই শুনছে না। ওর আশেপাশে যেতে নিষেধ করে দিয়েছে। দর্শন কিঞ্চিত ক্ষেপে গেল। বেশ করেছে, গার্লফ্রেন্ডের সামনে অন্য মেয়ের সাথে ফ্লার্ট করিস কোন সাহসে? তোর অভ্যাস আর ভালো হলো না, যা খুশি কর। তোরাও ভুল বুঝছিস, আমি ফ্লার্ট করিনি। অর্পার সাথে ঝগড়া হয়েছে। আমার সাথে কথা বলছে না, তাই ওকে জেলাস ফিল করার জন্য ওকে দেখিয়ে দেখিয়ে। দর্শন ওর মুখের কথা কেড়ে নিয়ে বলল, হ্যাঁ, জেলাস ফিল করাতে গিয়ে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দিয়েছ। এখন সামলা ঠেলা, আমি অর্পার সাথে কথা বলে দেখি। রোশন অসহায় কণ্ঠে ওর দিকে ঘুরে বলল। দেখ দোস্ত, প্লিজ একটু গিয়ে কথা বল। দর্শন অর্পার সাথে কথা বলতে গিয়ে অর্ষাকে ওর সাথে দেখতে পেল। অর্ষাকে পেয়ে কাজটা সুবিধের হবে ভাবতেই মুখে হাসি ফুটল। এতক্ষণ নার্ভাস ছিল, এখন অনেকটা সাহস সঞ্চারিত হলো। অর্ষাকে ইশারা করে ডাকলো দর্শন। অর্ষা কাছে এসেই বলতে শুরু করলো, রুশান ভাইয়া কি করেছে জানো? জানি তো, তাই তো এসেছি অর্পার সাথে কথা বলতে। রোশনের এখানে দোষ নেই, ও তো চেয়েছিল অর্পাকে জেলাস ফিল করাতে। বেচারা বুঝতেই পারিনি পরিস্থিতি এতটা জটিল হবে। এটা কেমন কথা? ওদের মধ্যে ঝগড়া হয়েছে, নিজেরা মিটিয়ে নিবে। একজন রাগ দেখিয়ে থাকতে অন্যজন মানানোর চেষ্টা করবে, তা না করে অন্য মেয়েদের সাথে তাকে দেখিয়ে দেখিয়ে ফ্লার্ট করে জেলাস ফিল করাবে। কি লজিক তোমার? এত সুন্দর লজিক কে দেয় তোমাকে? দর্শন দেখছে অন্যের সম্পর্ক জোড়া লাগাতে গিয়ে নিজেরটা ভেঙে যাচ্ছে। কি সাংঘাতিক ব্যাপার। আমি তো তাই বলি, আমি একা না, আমরা সবাই মিলে রোশনকে বকাবকি করেছি, ওকে ওর ভুলটা ধরিয়ে দিয়েছি। ও ভুল বুঝতে পারছে। এখন কি আমাদের উচিত না ওদের ভুল বোঝাবুঝি মিটিয়ে দেওয়া? অর্ষা অর্পার দিকে তাকালো। এক কেমন মুখ কালো করে বসে আছে। হ্যাঁ, মেটানো দরকার, তবে সময় প্রয়োজন। অর্পা আপুর মন খুব খারাপ, রেগেও আছে খুব। তাই পরিস্থিতি ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করো। ততক্ষণে রুশান ভাইয়াকে বোঝাও। অর্পা আপু তো অল্পতেই ছেড়ে দিয়েছে। আমি হলে দর্শন আগ্রহ নিয়ে প্রশ্ন করলো, তুমি হলে? আমি হলে মাঠের মাঝখানে দাঁড় করিয়ে হকি স্টিক দিয়ে বেথম পেটাতাম, হাড়গোড় ভেঙে হাসপাতালে অ্যাডমিট করে দিতাম। নে এবার হাসপাতালে বসে চিল মার, ভালো না? অর্ষা দাঁত কেলিয়ে বলল। দর্শন ঢোক গিলে মাথা নাড়িয়ে সায় দিয়ে বলল, খুব ভালো। অর্ষা আর দর্শন প্ল্যান করেছে কি করে অর্পা আর রুশন দুজনকে মুখোমুখি করে ওদের সমস্যার সমাধান করবে। ভেন্যু হিসেবে সিলেক্ট করেছে অর্ষার বাসা। ওর বাবা রাতে ফেরেন, সে হিসেবে বাসার সারাদিন ফাঁকা থাকে। অর্পাকে নিজের বাড়িতে নিয়ে আসবে। রুশান আর দর্শন আগে থেকেই থাকবে। গেস্ট রুমটা সুন্দর করে সাজাবে। পুরো রুম জুড়ে সরি অ্যান্ড লাভ প্লেকার্ড দিয়ে সাজাবে। সাথে থাকবে বেলুন। অর্পার জন্মদিন আজ, ফ্রাইডে হওয়ায় অর্পা বাসায় বসে আছে। অর্ষা আর দর্শন শপিংয়ে গেছে। অর্ষা নর্মাল পোশাকে, কালো জিন্স, সাদা টপ আর কালো শু, কাঁধে 2 বেলের মিনি লেডিস ব্যাগ, চুলগুলো ছাড়া। দর্শন ওর সাথে, জিন্স প্যান্ট, চেক শার্ট, শু পরে ওরা দুজন একসাথে হেঁটে যাচ্ছে। অর্ষা একটা শপে ঢুকলো। শপে গিয়ে পছন্দ মতো কেনাকাটা করছে। দর্শন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু এদিক সেদিক করছে। কেনা শেষ করে দর্শন আর অর্ষা অন্য শপে গেল। দর্শনের চোখে একটা ব্রেসলেট পরল, সাদা পাথরের ব্রেসলেট, দূর থেকেই চিকচিক করছে। দর্শন সামনে এগিয়ে গেল। অর্ষা ওর মতো ব্যস্ত। দর্শন ব্রেসলেট হাতে নিয়ে দেখছে। ওর ভীষণ ভালো লাগছে। অর্ষার দিকে চেয়ে মুচকি হাসল।
ব্রেসলেটের জন্য প্রে করে পকেটে রাখলো। অর্ষার কাছে যেতেই খেয়াল করলো পেছনে দুটো ছেলে অর্ষাকে দেখিয়ে কি যেন বলছে। দর্শন অর্ষার সাথে গিয়ে দাঁড়ালো। আর একটা ছেলেকে ধাক্কা মারছে ক্ষণে ক্ষণে। দুটো ছেলের মধ্যে একটি ছেলে অন্য আর একটা ছেলেকে ধাক্কা মারছে ক্ষণে ক্ষণে। কি যেন বলছে দুজন ফিসফিস করে। মনে হচ্ছে অপর ছেলেটিকে কিছু করার বা বলার জন্য ফোর্স করছে। দর্শন সেটা খেয়াল করছে। অর্ষা ইয়াররিং কেনার পর একটা হেয়ার ব্যান্ড হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখছে। হেয়ার ব্যান্ড কম ব্যবহার করে ও সাধারণত হেয়ার রাবার ব্যান্ড ব্যবহার করে। দুটো ছেলের মধ্যে একজন দাঁড়িয়ে আছে আর একজন অর্ষার দিকে এগিয়ে এলো। দর্শন ছেলেটাকে দেখে ভ্রুকুচকে তাকালো। অর্ষা তখনও খেয়াল করেনি। এক্সকিউজ মি। অর্ষা নিজের বাম পাশে কারো অস্তিত্ব আর গলার স্বর অনুভব করে তাকালো। ছেলেটার দিকে বিস্ময় নিয়ে একবার চেয়ে দর্শনের দিকে তাকালো। তারপর ইতস্তত করে ছেলেটাকে বলল, জি আমাকে বলছেন? ছেলেটাও কেমন ইতস্তত করছে। এক হাতে আর এক হাত ঘষতে ঘষতে বলল, জি, আমি একটু আপনার সাথে কথা বলতে পারি? অর্ষা কিছুই বুঝতে পারছে না। সব মাথার উপর দিয়ে যাচ্ছে। দর্শনের দিকে ভয়ে ভয়ে তাকালো। তারপর ছেলেটাকে বলল, আমি কি আপনাকে চিনি? জি না, আগে আমার পরিচয় দেই। আমি সাফির। আপনার নামটা জানতে পারি? অর্ষা ছেলেটার দিকে চেয়ে ভালো করে পর্যবেক্ষণ করলো। দর্শন আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না। ছেলেটা যখন বলেছে অর্ষা ওকে চেনে না, এর মানে ছেলেটা অপরিচিত। রাগে ওর কপালের রগ ফুটে ওঠে। অর্ষা কিছু বলতে যাবে তখনই দর্শন ওকে সরিয়ে সামনে এসে বলল, ডোন্ট ইউ সি দ্যাট আই এম উইথ হার? হাউ ডেয়ার ইউ? ছেলেটা দর্শনের দিকে চেয়ে কিঞ্চিত ভয় পেল। তারপর ওর বন্ধুর দিকে তাকালো। কোনো ঝামেলা হচ্ছে বুঝতে পেরে বন্ধু এগিয়ে এলো। দর্শন কোনো উত্তর না পেয়ে আরও রেগে গেল। কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। দাঁতে দাঁত চেপে শক্ত গলায় বলল, আমার সামনে আমার গার্লফ্রেন্ডের সাথে লাইন মারতে আসো? ছেলেটা ঢোক গিলে বলল, সরি ভাই, আমি বুঝতে পারিনি যে আপনি ওনার সাথে এসেছেন। বুঝতে পারেননি? আমাকে কি চোখে দেখা যায় না? এত বড় জলজ্যান্ত মানুষকে চোখে দেখে না, আর মেয়েদের ঠিকই দেখা যায়। অনেকক্ষণ ধরে দেখছি ওর দিকে বাজেভাবে তাকাচ্ছেন, দুজন মিলে ফুসুর ফাসুর করছেন। ছেলেটার বন্ধু বলল। দর্শন ওদের ছাড়ছেই না। বুঝতে পারেননি? সবই বুঝতে পেরেছেন। মেয়ে দেখলে চুলকানি শুরু হয়, তার সাথে ভাই, বাবা, স্বামী, বয়ফ্রেন্ড যেই থাকুক না কেন চোখে পড়ে না, ইনফ্যাক্ট কেয়ার করেন না। আপনাদের নামে আমি কমপ্লেন করব। আপনার নাম সাদিক তো? আরে ভাই, কি বাড়াবাড়ি শুরু করেছেন? বললাম তো বুঝতে পারিনি। আপু, বুঝান আপনার বয়ফ্রেন্ডকে। দর্শন ওর কথা শুনে তেড়ে যাচ্ছিল। দোকানের সবাই ওদের দিকে চেয়ে আছে। অর্ষা তাড়াতাড়ি দর্শনের হাত ধরে থামিয়ে দিল। তারপর জোর করে বাইরে নিয়ে গেল। দর্শন বাদ দাও, চলো চলো, ওদের কাজেই এমন। অর্ষা জোর করে দর্শনকে মার্কেটের বাইরে নিয়ে এলো। দর্শন তখনও রাগে গজগজ করছে। দর্শন কুল, বাদ দাও, আমরা যে কাজ করছি তাতে কনসেন্ট্রেট করো। আমাকে নাকি দেখেইনি, কথা শুনে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। দর্শন বাইক নিয়ে এলো। অর্ষা ওর বাইকে চেপে বসলো। পুরো রাস্তায় দর্শন কোনো কথা বলেনি। অর্ষাও কোনো কথা তোলেনি। ওদের বাড়ির সামনে গিয়ে বাইক থামলো। অর্ষা বাইক থেকে নেমে দাঁড়ালো। দর্শন চাবি হাতে নিয়ে নামছে। গেট দিয়ে একটা ছেলে বের হয়ে অর্ষা আর দর্শনের দিকে তাকালো। ওর দৃষ্টিটা কেমন জানি ছিল। অর্ষার সামনের দিকে চেয়ে দেখে প্লাবন বিস্ময়কর দৃষ্টি নিয়ে চেয়ে আছে। অর্ষার বুক ধুক করে উঠল। দর্শনের দিকে তাকালো। দর্শন চাবি পকেটে রাখছে। তারপর পকেট থেকে রুমাল বের করলো। অর্ষা প্লাবনকে দেখেও না দেখার ভান করছে। ওরা দুজন ব্যাগ ভাগাভাগি করে নিল। প্লাবন গেটের সামনে দাঁড়িয়ে থাকায় ওরা যেতে পারছে না। দর্শন ওর দিকে চেয়ে বিরক্তি নিয়ে পড়ল, আরে ভাই, সাইড না দিলে ভেতরে যাব কি করে? প্লাবন চকিত হলো। তারপর মিনমিন করে কি যেন বলল, সেটা ওদের বোধগম্য হয়নি। দর্শন সামনে আর অর্ষা পেছনে। অর্ষা প্লাবনের দিকে একবার তাকালো। ও তখনও স্থির দৃষ্টিতে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। অর্ষা দ্রুত দৃষ্টি ফিরিয়ে নিল। দর্শনকে অনুসরণ করে দ্রুত পায়ে হাঁটতে লাগলো। অর্ষা আর দর্শন লিফটে ঢুকে পড়ল। স্বস্তির নিঃশ্বাস নেয় অর্ষা।
অনেক দিন পরে সামনে পড়ছে প্লাবন, তাও এমন একটা দিনে। সাথে দর্শন ছিল। এভাবে চেয়ে থাকার পরেও কিছু বুঝতে পারিনি, সেটাই সৌভাগ্য। লিফট থেকে নেমে আর এক বিপত্তিতে পড়ল অর্ষা। লিফটের সামনে দাঁড়িয়ে আছে প্লাবন। দর্শনের দৃষ্টি পড়ল প্লাবনের উপর। কিছুক্ষণ আগে নিচে দেখে এসেছে, সেটারও স্মৃতিতে বিরাজমান। নিচ থেকে উপরে এসে আবার লিফটের সামনে অপেক্ষা করছে, কেন সেটা মাথায় ঢুকছে না। দর্শন ছেলেটাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ছেলেটা যে বারবার অর্ষার দিকে তাকাচ্ছে সেটা বুঝতে বাকি নেই। শুধু তাকাচ্ছেই না, আর চোখে ফলো করছে ওর কার্যকলাপ। অর্ষার ফ্ল্যাটের দরজার সামনে পৌঁছে গেছে। দর্শন সেখানেই দাঁড়িয়ে প্লাবনের দিকে চেয়ে আছে। প্লাবন অর্ষাতে এতটাই বিভোর যে ওর সামনে কেউ দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি ওরই দিকে, সেটা খেয়ালই করেনি। কি ভাই? প্লাবন পুনরায় চকিত হলো। ধরা পড়ে যাওয়ায় কাছুমাছু হয়ে উত্তর দিল, জি। ওদিকে কি দেখছেন? ফলো করতে করতে নিচ থেকে উপরে চলে এসেছেন। আমি ফলো কেন করব? ওকে তো আমি চিনি, আর ও আমাকে চিনে, সো ফলো করার কি আছে? আমি তো উপরতলায় যাচ্ছি। প্লাবন দ্রুত গতিতে সিঁড়ির দিকে গেল। অর্ষা দরজার সামনে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। দর্শন কিছুই বুঝতে পারল না। কোনো একটা গড়বড় তো আছেই, নয়তো ছেলেটা ওদের পিছনে পিছনে সিঁড়ি দিয়ে এলো। তারপর লিফটের সামনে এসে দাঁড়ালো। অর্ষার দিকে নজর রাখলো। তারপর আবার এক সিঁড়ি পার করে উপরে গেল। সরাসরি সিঁড়ি দিয়ে উপরে না গিয়ে এই ফ্লোরে কেন থামবে? আর কেনই বা লিফটের সামনে এসে দাঁড়াবে? দর্শন অর্ষার দিকে তাকালো। ও দৃষ্টি লোকাচ্ছে, ওকে নার্ভাস লাগছে, বারবার ঘাম মুছছে টিস্যু দিয়ে। দর্শন ওর সামনে যেতেই বলল, তুমি ভেতরে আসবে? ছেলেটাকে? অর্ষা তোতলাতে তোতলাতে বলল, কোন ছেলেটা? মাত্র উপরতলায় যে ছেলেটা গেল, কে সে? তুমি নাকি চিনো? ওয়েট ওয়েট, উপরতলা মানে সেই ছেলেটা নয় তো? দর্শনের প্রশ্ন শুনে অর্ষা হকচকিয়ে গেল। কপাল বেয়ে চিকন ঘামের রেখা ফুটে উঠল। ঠোঁট নড়াচ্ছে কিন্তু কিছু বলতে পারছে না। এই মুহূর্তে দর্শনকে রাগাতে চায় না দিতে কোনো টেনশন, তাই অন্য কিছু বলার জন্য ঠোঁট ফাঁক করতেই দর্শন বলল, বুঝে শুনে বলবে কিন্তু। দর্শনের একরোখা দৃষ্টির দিকে চেয়ে নির্বিঘ্নে মিথ্যা বলে ফেলল অর্ষা। না, ওনারা উপরতলায় থাকে। আমি ছোট থেকে এখানেই বড় হয়েছি, তাই চেনা জানা আছে। একটা ছেলেকে সাথে দেখে ওনার কৌতূহল হচ্ছে, তাই হয়তো এইভাবে দেখছে। দর্শন আর কথা বাড়ালো না। ওরা ভেতরে গেল। প্রিয়া ওদের দেখে এগিয়ে এলো। আমি গেস্ট রুম গুছিয়ে ফেলেছি, কিন্তু অর্পা আপু আসবে তো? আমাদের প্ল্যান সাকসেস হবে তো? অর্ষা দৃঢ় কণ্ঠে বলল, অবশ্যই হবে। আমি যে করে হোক অর্পা আপুকে নিয়ে আসব। এখন চলো কাজে লেগে পড়ি। দর্শন ধপ করে সোফায় বসে পড়ল। অর্ষা আর প্রিয়া বিস্ময় নিয়ে সেদিকে তাকালো। দর্শন ওদের দুজনকে এভাবে তাকাতে দেখে বলল, এভাবে চেয়ে আছো কেন তোমরা? ভূত বা এলিয়েন দেখছো? এতক্ষণ ধরে শপিং করে এতটা পথ জার্নি করে এলাম, গলা ভেজাতেও বলবে না? অর্ষা জিভে কামড় দিল। এই জিনিসটা কখনোই ওর মাথায় থাকে না। কেউ বাসায় এলে তাকে চা, কফি, কোল্ড ড্রিঙ্কস অফার করতে হয়, এটা বুঝেই উঠতে পারে না। সরি, আমি তো তোমার জন্য ফ্রিজ থেকে ঠান্ডা কিছু নিয়ে আসছি। না, একটা ব্ল্যাক কফি বানিয়ে আনো, মাথা ধরেছে খুব। অর্ষা আর প্রিয়া চাওয়াচাওয়ি করলো। তারপর অর্ষা নিচু কণ্ঠে বলল, আচ্ছা। প্রিয়ার কাছ থেকে গোপনে কফি বানানো শিখে কিচেনে গেল। প্রিয়া শপিং ব্যাগগুলো নিয়ে গেস্ট রুমে গেল। অর্ষা কী দিয়ে কী করবে বুঝতে পারছে না। খুব নার্ভাস লাগছে, ঠিকমতো কিছু খুঁজেও পাচ্ছে না। কখনো কিচেনে কাজ করেনি। দর্শনেই প্রথম বড় মুখ করে কিছু চাইলো, ওকে হতাশ করা যাবে না। অর্ষা প্রাণপণ চেষ্টা করছে। বুয়া বাজারে গিয়েছে। অর্ষা সুন্দর দেখে একটা মগ নামালো তাক থেকে। হাত থেকে আচমকা কফির মগ পড়ে গেল। শুধু পড়ে যায়নি, পড়ে গিয়ে ভেঙে চুরমার হয়ে গেছে। দর্শন ড্রয়িং রুমে বসে থাকায় শব্দ পেয়ে দৌড়ে আসে। এসে দেখে কিচেনে এলাহি কারখানা, জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অর্ষার দিকে হতবাক দৃষ্টিতে তাকালো। অর্ষা চোখ নামিয়ে নিল। দর্শন ফিক করে হেসে দিল। হাসতে হাসতে বলল, এক মগ কফি বানাতে গিয়ে এই হাল করেছো? দেখি
কি কফি বানিয়েছো? দর্শন একটা মগে কফি নিয়ে মুখে দিল। এক ঢোক খেয়ে অর্ষার দিকে তাকালো। অর্ষা ফ্যাকাশে মুখ করে ওর দিকে চেয়ে আছে। আমি কখনো কফি বানাইনি। দর্শন মৃদু হাসল। কফি ভালো হয়নি, কিন্তু অর্ষা ওর জন্য চেষ্টা করেছে, এটাই অনেক। এর চেয়ে বড় পাওয়া হয় না। দর্শন মুচকি হেসে বলল, অনেক ভালো হয়েছে। বিকেল 4টে। অর্ষা আর প্রিয়া রেডি হচ্ছে অর্পাকে আনতে হবে। অর্ষা ড্রেসের সাথে ম্যাচ করে কানে দুল পরল, যেটা সকালে কিনে এনেছে। স্টোনের ছোট দুল ওর কাছে ভারী লাগছে। ও কানে কিছু পরে অভ্যস্ত নয়, তাই হয়তো এমন লাগছে। প্রিয়া দেখে বলল, বাহ, ভারী সুন্দর তো। ঠোঁটে একটু লিপস্টিক দে, দাঁড়া আমি দিচ্ছি। প্রিয়া অর্ষার ঠোঁট জোর করে লিপস্টিক দিয়ে দিল। অর্ষা নিজেকে আয়নায় দেখে হাঁসফাঁস করছে। প্রিয়, ভালো দেখাচ্ছে তো। আমার কেমন জানি লাগছে, মনে হচ্ছে বিশ্রী লাগছে। মুছে ফেলি? মুছবি না, খবরদার। সুন্দর লাগছে, ট্রাস্ট মি। আমার লজ্জা লাগছে। থুর, দর্শন দেখলে কি বলবে? বলবে সুন্দর লাগছে, এখন চল। অর্ষাকে এই অবস্থায় জোর করে প্রিয়া নিয়ে গেল। অর্পাকে এক প্রকার জোর করেই অর্ষা আর প্রিয়া ওদের বাসায় নিয়ে আসে। অর্পা ওদের সাথে এসেছে ঠিক, কিন্তু অর্ষার বাসায় আসার পর কেমন অস্বস্তি লাগছে। অর্পা ওকে বলছে, আমাকে হঠাৎ বাসায় কেন আনলে? রুশানের কথাই না তো? আপু, তুমি যদি বলতে দর্শনের কথায় কি না, তবে মানা যেত। কিন্তু রুশান ভাইয়া, কে আমার আপন বেশি, তুমি না রুশান ভাইয়া? অর্পা প্রত্যুত্তরে কিছু বলল না। অর্ষা ওর হাত ধরে বলল, আসো, তোমাকে একটা জিনিস দেখাই। ভয় পাবে না তো? কি দেখাবে? ভ্রু কুঁচকে অর্ষা বলল। চলোই না। অর্ষা জোর করে ওর হাত ধরে গেস্ট রুমে নিয়ে গেল। গেস্ট রুম পুরো অন্ধকার। রুম অন্ধকার কেন? আমি লাইট অন করছি, ওয়েট। অর্ষা লাইট অন করার আগেই ঠাস করে বেলুনটা ফোটে। অর্পা ভয়ে চিৎকার করে, সাথে সাথে লাইট জ্বলে ওঠে। অর্ষার মাথার উপর ফুলের পাপড়ি আর জরি কাগজ। অর্পা হতভাগ, হতবিহ্বল। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। সামনে চেয়ে দেখে রুশান। রুশান রেড কালারের লাভ শেপ বেলুন হাতে সামনে এগিয়ে আসে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার অর্পা। অর্পার রুশানকে দেখে রেগে যায়। রুশান ওর রাগের ইয়ত্তা না করে ওর একদম কাছে এসে বলে, হ্যাপি বার্থডে জান। সরি অ্যান্ড আই লাভ ইউ। প্লিজ সরি, আর হবে না। অর্ষা আর প্রিয়া পেছন থেকে সরে যায়। দর্শন কিচেনে কফি বানাচ্ছে। অর্ষা কিচেনে গেল। দর্শন যত্ন সহকারে কফি বানাচ্ছে। একটা জিনিসও এলোমেলো নেই, সব গোছানো সাজানো। কিচেন একটুও নোংরা হয়নি, অথচ সকালবেলায় কফি বানাতে গিয়েও পুরো কিচেন নাজেহাল করে ফেলেছিল। দর্শন ওকে দেখে বলল, খালাকে জিজ্ঞেস করে সরঞ্জাম কি কোথায় আছে জেনে নিয়েছি। তোমাকে বিরক্ত করিনি, নিজেই বানাচ্ছি। অর্ষা মনে মনে বলছে, আমি ভালো পারি না, তাই নিজে বানাচ্ছ। আমি বুঝেছি মিস্টার। দর্শন কফিতে একবার চুমুক দিয়ে অর্ষার দিকে তাকালো। ওর দিকে কিছুটা এগিয়ে এলো। অর্ষা ওর কাছে আসায় ঘাবড়ে গেল। বুক ধুকপুক করছে। ওর মোহনীয় চাহনিতে হকচকিয়ে গেল। দর্শন এভাবে দেখছে কেন ওকে? তোমাকে ভীষণ সুন্দর লাগছে, নিজেকে এভাবে সাজাবে, ভালো লাগবে। অর্ষার কিছু মুহূর্তের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। দর্শন মুচকি হেসে সরতেই শ্বাস এলো। রোশান অবশেষে অর্পাকে মানাতে সক্ষম হয়েছে। অর্পার রাগ ভেঙেছে। ওরা সবাই মিলে কেক কেটে আড্ডা দিতে গিয়ে যে যার বাড়ি গিয়েছে। দর্শনের ঘুম হচ্ছে না, ছটফট করছে। অর্পা আর রোশানের সম্পর্ক তো ঠিক করে এলো, কিন্তু ওর আর অর্ষার সম্পর্ক কেমন নড়বড়ে হয়ে যাচ্ছে। অর্ষা আজ ওকে মিথ্যা বলেছে। অর্ষার চোখ দেখেই বুঝেছে অর্ষা মিথ্যা বলেছে। দর্শন সব জেনে বুঝেও চুপ ছিল। অর্ষা কেন মিথ্যে বলল? ছেলেটা যে প্লাবন কেন বলেনি? শপিং মলে, কলেজে, রাস্তাঘাট, এমনি ওর বিল্ডিংয়ে কত মানুষ আছে যারা ওকে চায়। একদিন তো দর্শন ব্যস্ত হয়ে পড়বে। সামনে ওর প্রি টেস্ট, তারপর টেস্ট, তারপরে এইচএসসি পরীক্ষা। এইচএসসি পরীক্ষা দিয়ে মেডিকেলে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি। কত লড়াই, কত পরিশ্রম, কত টেনশন। এত কিছুর মধ্যে যদি অর্ষাকে সময় দিতে না পারে, অর্ষাকে কি ওকে ভুলে যাবে? বেছে নেবেও এদের মধ্যে একজন। ওর ভালোবাসার পরিণতি কি হবে? তামিমের মতো? দর্শন অন্ধকারে হাতরে ব্রেসলেটটা বের করলো। অর্ষাকে আজ দিতে ভুলে গেছে।
দর্শন ব্রেসলেটের দিকে গভীরভাবে তাকালো, তারপর চোখে ভয়াবহতা ফুটিয়ে বিড়বিড় করে বলল, এর কৈফিয়ত তোমাকে দিতে হবে অর্ষা। অর্ষা কলেজে গিয়ে হুলুস থুলুস কাণ্ড বাঁধিয়েছে। তার কারণ দর্শনের পাত্তা পাওয়া যাচ্ছে না। প্রতিদিন কলেজে যাওয়ার পর দুজন দেখা করে, ক্লাসের ফাঁকে সময় কাটায়, কিন্তু আজ কলেজে গিয়ে দর্শনের দেখা পায়নি। কল করেও রেসপন্স পায়নি। ওর খোঁজে ক্লাসে গেলে ততক্ষণে ওর ক্লাস শুরু হয়ে গেছে। অপেক্ষা করতে করতে ওর নিজের ক্লাস শুরু হয়ে যায়। 2 ক্লাস শেষ করে দর্শনকে আবারও কল দেয়, কিন্তু এবারেও কোনো রেসপন্স নেই। তাই নিজের পরের ক্লাস রেখে রাগান্বিত হয়ে দর্শনের ক্লাসে গেল। দর্শন ক্লাসে নেই, লাইব্রেরিতে নেই, এমনকি ক্যান্টিনেও নেই। হঠাৎ যেন উধাও, কিন্তু এমন হওয়ার কথা নয়। দর্শন কি ইচ্ছে করে ওকে এড়িয়ে চলছে? কিন্তু কেন? গতকাল অবধি তো সব ঠিক ছিল, আজ হঠাৎ কি হলো? অর্ষার মনে ভয়ের দানা বেঁধেছে। দর্শন এমন করছে কেন? মনটা অশান্ত, বিভ্রান্ত, চোখ ছলছল করছে, কিছু ভালো লাগছে না। চুপচাপ বসে আছে ক্যাম্পাসে। দর্শন ওর বাম পাশ দিয়ে বন্ধুদের সাথে যাচ্ছে। দর্শনের কণ্ঠ শুনে অর্ষা বামে তাকায়। দর্শন ওকে দেখেনি নাকি দেখেও না দেখার ভান করছে। অর্ষা ওর দিকে চেয়ে আছে। কিছু দূর যাওয়ার পর যে যার মতো আলাদা হয়ে গেল। দর্শন লাইব্রেরির দিকে যাচ্ছে। অর্ষা দৌড়ে গেল দর্শনের কাছে। দর্শনের সামনে গিয়ে ফ্যাল করে চেয়ে রইল। বোঝার চেষ্টা করছে দর্শনকে। দর্শনের চেহারা দেখে কিছুই বোধগম্য হচ্ছে না। দর্শন ওর ভাবনায় ছেদ ধরিয়ে পড়ল। কিছু বলবে? আমাকে লাইব্রেরিতে যেতে হবে। অর্ষা শুধু বলল, তুমি কি আমাকে অ্যাভয়েড করছো? অর্ষার চোখে কাতরতা। দর্শন স্বাভাবিক ভঙ্গিতে বলল, অ্যাভয়েড কেন করব? অর্ষা স্মিত হাসল। ফোন বন্ধ, দেখা করছো না, কথা বলতে চাইলে বলছো আমি কিছু বলবো কি না। দর্শন ব্যস্ততা দেখিয়ে বলল, পড়ার চাপ যাচ্ছে প্রচুর, সামনে পরীক্ষা জানোই তো। পড়ার চাপ থাকলে তোমাকে সময় কম দেব, এটা তো আগে থেকেই বলা। তবুও তোমার মনে হচ্ছে আমি অ্যাভয়েড করছি। দর্শন ক্ষণিকের জন্য থামলো, তারপরও আবারও বলল, কিছুদিন পরে সময় দেই না এই অজুহাতে ব্রেকআপও করতে চাইবে। চারপাশে তোমাকে চাওয়ার মানুষ তো কম না। অর্ষা খানিকটা বিস্মিত হলো। দর্শন কোন স্বরে কথা বলছে? কেন বলছে চাওয়ার মানুষ কম না মানে কি? দর্শন অর্ষার চোখের দিকে তাকালো। এক ঝিল পানি টইটম্বুর সেখানে। তবুও কঠিন হলো। কঠিন স্বরে কথা বলবে আজ। অর্ষার ছলছল চোখে বলল, এমন করে কেন বলছো? আমি কি করেছি? কণ্ঠে কাঠিন্য এনে বলল, এত দ্রুত ভুলে গেলে? প্রতিটি সম্পর্কের মূল হলো ভরসা, বিশ্বাস। তুমি কি তার যোগ্য? গতকাল কেন মিথ্যা বললে অর্ষা? প্লাবন ছেলেটাকে কেন লুকালে? অর্ষা ধরা পড়ে যাওয়ায় মিইয়ে গেল, চোখ নামিয়ে নিল। দর্শন তাহলে গতকাল জেনে ফেলেছে, জেনেও না জানার ভান করেছিল। ভেতরে ভেতরে ফুঁসেছে। দর্শনের দিকে আর চোখে তাকালো, তারপর আবার চোখ সরিয়ে নেয়। দর্শনের মুখে ব্যথাতুর হাসি। বলেছি না তোমাকে চাওয়ার লোকের অভাব নেই। আমাকে কি প্রয়োজন? অর্ষা ওর চোখের দিকে অসহায়ভাবে চেয়ে কান্নাজড়িত কণ্ঠে বলল, তোমাকেই আমার প্রয়োজন। আমাকে ভুল বোঝো না। গতকাল শপিং মলের ছেলেদের উপর রেগে গিয়েছিলে। আমি চাইনি তোমার মুড খারাপ হোক, শুধুমাত্র তোমার মুডের কেয়ার করেছি, আর কিছু না। আচ্ছা, তোমাকে একটা পাইল দিয়েছিলাম, বলেছিলাম সব সময় পায়ে রেখো। তুমি কি করেছো? অর্ষা মিনমিন করে বলল, আসলে আমি অভ্যস্ত নই, আর তাছাড়া আমি চাইনি তোমার দেওয়া উপহারটি নষ্ট হয়ে যাক। আমি সেটা যত্ন করে রেখে দিয়েছি। উপহারদাতা কি তাই চেয়েছিল? অর্ষা নিশ্চুপ, কোনো উত্তর নেই ওর কাছে। ওর চিন্তা ভাবনা আর দর্শনের চিন্তা ভাবনা যে এক নয়। আমার বুঝতে ভুল হয়েছে, তাই বলে এইভাবে শাস্তি দেবে? দর্শন প্রচণ্ড রেগে গেল, চিৎকার করে বলল, আরে ভাই, আমিও মানুষ, আমারও কষ্ট হয়, ব্যথা পাই। তুমি জানো, গতকাল রাতে আমি ঘুমাতে পারিনি। কত শত চিন্তা মাথায় কিলবিল করেছে। তোমাকে তো কিছুই বলিনি, তুমি এর চেয়ে বেশি শাস্তির যোগ্য। দর্শন ওকে দেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অর্ষা ওর পেছনে পেছনে যাচ্ছে, আকুতি মিনতি করছে। দর্শন প্লিজ আমাকে মাফ করে দাও। তুমি যা বলবে আমি তাই করব, যেভাবে বলবে সেভাবেই চলবো। প্লিজ আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এমন ভুল করব না। দর্শন থেমে গেল, ওর দিকে রক্তচক্ষু নিয়ে ধমকে বলল, দেখো, আমার মাথা গরম হয়ে আছে,
পেছনে পেছনে একদম আসবে না। লিভ মি অ্যালোন। অর্ষা চুপসে গেল, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। না ঠিক দাঁড়াতে পারছে না, পায়ের তল থেকে যেন মাটি সরে যাচ্ছে, দাঁড়িয়ে থাকার ক্ষমতা যেন হারিয়ে ফেলেছে। দর্শন ওর দিকে আর তাকালো না, একবারের জন্যেও তাকালো না, নিজের গন্তব্যে হেঁটে চলে গেল। দর্শন লাইব্রেরিতে গিয়ে বসে তো আছে, কিন্তু পড়াশোনা কিছু করতে না, সবার থেকে আড়ালে থাকার জন্য। দুহাতে মাথা চেপে ধরে মাথা নিচু করে আছে, চোখ ফেটে কান্না আসছে। কিন্তু ও তো ছেলে, ছেলেদের কান্না করতে নেই, তাও আবার লোকালয়ের জনসম্মুখে। অর্ষাকে খুব ভালোবেসে ফেলেছে, এতটা ভালোবেসেছে যে ওকে হারানোর কথা ভাবতে পারে না। ওকে নিজের কন্ট্রোলে রাখতে চাই। অর্ষার মনে ওকে, ওর ভালোবাসাকে এমনভাবে স্থাপন করতে চাই যাতে হাজার মাইল দূরে কিংবা হাজার হাজার দিন কথা না হলে, দেখা না হলেও যাতে ওকে ভুলতে না পারে, ওকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে না পারে। এর জন্য অর্ষাকে কষ্ট দিবে, বোঝাবে, অর্ষাকে নিজের মতো করবে। অর্ষা কলেজের 3তলা বিল্ডিংয়ের পেছনে চুপচাপ বসে আছে। ঝোপের মধ্যে ছিছি পোকা দিন দুপুরে ডাকছে। অর্ষার কানে ভীষণ লাগছে, মাথা ধরে গেছে, মাথা ধরে চোখের পানি ফেলছে। প্রিয়াকে মেসেজ করেছে, প্রিয়া ওকে খুঁজতে খুঁজতে বিল্ডিংয়ের পেছনে চলে এসেছে। ওকে এভাবে বসে থাকতে দেখে বুকটা ধুক করে উঠল। কিছু একটা হয়েছে, তবে সেটা অবশ্যই সাংঘাতিক। প্রিয়া বিচলিত হয়ে ছুটে গেল অর্ষার কাছে। ওর পায়ের শব্দে চোখ তুলে তাকালো অর্ষা। ওর লাল কান্নারত চোখ দেখে প্রিয়া আতঙ্কিত হয়ে পড়ে। ওর গালে হাত রেখে বিচলিত কণ্ঠে বলল, কি হয়েছে অর্ষা? এখানে এভাবে বসে আছিস কেন? আর কাঁদছিস কেন? কি হয়েছে বল? কি অবস্থা করেছিস চেহারার? প্রিয়া ওর কপালের উপর থেকে এলোমেলো চুলগুলো গুছিয়ে দিচ্ছে। অর্ষা প্রিয়াকে সব খুলে বলল। প্রিয়া সব শুনে বলল, একটু রাগ হয়েছে ভাইয়ার, পরে সব ঠিক হয়ে যাবে, তুই শান্ত হ। অর্ষা কান্না আরো বাড়িয়ে দিয়ে বলল, ওকে এত রাখতে কখনো দেখিনি, আমি ভুল করেছি। কিন্তু তাই বলে ও যদি আমাকে ক্ষমা না করে, যদি ব্রেকআপ করে দেয়, আমি বাঁচব না প্রিয়া। অনেক কষ্ট সহ্য করে, অনেক সাধনা করে ওকে পেয়েছি, আবার যদি হারিয়ে ফেলি আমার ভয় করছে প্রিয়া। প্রিয়া ওকে সান্ত্বনা দিয়ে বলল, কিচ্ছু হবে না, ধৈর্য ধর, ভাইয়ার রাগ কমলে সামনে গিয়ে সব বুঝিয়ে বলিস। অর্ষার চেহারা হঠাৎ পাল্টে গেল, কান্না রাগে পরিণত হলো। তীক্ষ্ণ সুরে চোখে আঁকুর নিয়ে পড়ল, এসব তামিম করেছে, তামিম ওর মনে সন্দেহ ঢুকিয়েছে। ওর সাথে যা হয়েছে তা দর্শনের সাথে হবে সেটাই বুঝিয়েছে, দর্শনকে সম্মোহন করে নিয়েছে। দর্শন তাই ভাবছে আমি ওকে ধোকা দেব, চলে যাব ওকে ছেড়ে। তামিমকে আমি ছাড়বো না। প্রিয়া ওকে বাধা দিয়ে বলল, কাম ডাউন, বোকামি করিস না, এতে দর্শন আরও রেগে যাবে। কে কি বললো তাতে কি? তুই ওকে ভালোবাসিস, এটা তো সত্য। তোর ভালোবাসা সত্য হলে দর্শন ঠিক বুঝবে, বুঝে নিজেই তোর কাছে আসবে। তুই একটু অপেক্ষা কর। পারছি না, আমি কিচ্ছু ভালো লাগছে না, অসহ্য লাগছে সব। আমি বাসায় যাচ্ছি, আজ আর ক্লাস করব না। প্রিয়া দেখতে পাচ্ছে অর্ষা কিভাবে ভেঙে যাচ্ছে। ওর ভেতরের অবস্থা বুঝতে পেরে বলল, ঠিক আছে, বাসায় চলে যা, কিন্তু রাগের মাথায় কোনো স্টেপ নিবি না। তামিমের সাথে উল্টাপাল্টা কিচ্ছু করবি না। রাতের আগে দর্শনকে কল দিবি না। আমি তোকে কল করে সব খোঁজ খবর নেব। চল, তোকে গেটের বাইরে ছেড়ে আসি। অর্ষার সাথে প্রিয়া গেট অবধি গেল। গেট পার করে একটা রিক্সা নিল। গাড়ি আসতে অনেক সময় লাগবে, তাই রিক্সা নিয়ে নিল। কলেজ ছুটি। দর্শন ওর বন্ধুদের সাথে বের হচ্ছে ক্লাস থেকে। বন্ধুরা হাস্য উজ্জ্বল গল্পে মশগুল। রোশান এটা সেটা বলে যাচ্ছে, বাকিরা সঙ্গ দিচ্ছে। হঠাৎ দর্শনের দিকে চোখ গেল। ও চুপচাপ অন্য চিন্তায় বিভোর। ওকে দেখে বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে। অন্যমনস্ক হয়ে হাঁটতে হাঁটতে হালকা হোঁচট খেল, তবুও ভাবনা থেকে বের হলো না। রোশান ভালো করে ওর মুখের দিকে তাকালো। মুখটা ফ্যাকাশে, বিষণ্ণতায় ঘেরা। রোশান ওর হাত ধরল। দর্শন চমকে গেল, চকিত দৃষ্টিতে রোশানের দিকে তাকালো। কি হয়েছে তোর? এমন মনমরা লাগছে কেন? দর্শন সামনের দিকে তাকালো। সামনের দিকে চেয়ে নিজেকে লুকিয়ে পড়ল। কই, কিছু হয়নি, টায়ার্ড লাগছে খুব, তাই হয়তো এমন দেখাচ্ছে। কি লুকাচ্ছিস? অর্ষার সাথে কিছু হয়েছে? দর্শন নিশ্চুপ, কোনো উত্তর দিচ্ছে না। নীরবতা সম্মতির লক্ষণ। রোশন যা বোঝার বুঝে নিল। গেটের বাইরে বের হয়ে দর্শনকে রাস্তার এক পাশে নিয়ে গেল।
এবার ঝট করে কাহিনী বলতো। দর্শন ওকে সব খুলে বলল। রোশান সব শোনার পর এমন ভান করলো যেন কিছুই হয়নি। তারপর প্রশ্ন করলো, ওকে কারণ জিজ্ঞেস করিসনি? হ্যাঁ, বলে কি না আমার মুড খারাপ করতে চাইনি, ওই মুহূর্তে নাকি আমার মুড ভালো থাকা জরুরি ছিল। রোশান মৃদু হাসলো, তারপর বলল, অর্ষাকে আমি বাচ্চা মানুষ মনে করতাম, ওর আচরণগুলোই এমন, বাট ও অনেক বুদ্ধিমান। মানে? তুই আমাকে মানে জিজ্ঞেস করছিস? বেকুব একটা। ও তো ঠিকই বলেছে। তখন তোর মুড অফ হলে অর্ষারও মুড অফ হতো, সব আয়োজন ভেস্তে যেত, কিছুই হতো না। এত প্ল্যান, এত আয়োজন। তাই বলে এত কিছু লুকাবে আমার কাছ থেকে? ওই ছেলে ওকে এতদিন ধরে বিরক্ত করছে। ঘটনা দুই পরিবারের মধ্যে যাওয়ার পরও আমাকে জানায়নি। সিম চেঞ্জ করায় কথায় কথায় বলে ফেলেছিল, নিজ থেকে বলেনি। মানে আমার গুরুত্বই নেই? তোকে বলেনি মানে? তোর কোনো গুরুত্ব নেই ওর কাছে? এটা কোন লজিক্যাল কথা না, বুঝলি? কারণ আরও অনেক থাকতে পারে। অল্প সময়ের সম্পর্ক তোদের। কতদিন হলো? এই এত অল্প সময়ে তুই ওর মনের কতটুকু জায়গায় স্পর্শ করতে পেরেছিস? কতটুকু পেরেছিস ততটুকুই জেনেছিস, সিম্পল। মানে আমি সময় দিতে পারছি না, ভবিষ্যতে হয়তো আরও পারবো না। আমার অবস্থাও কি তামিমের মতো হবে? রোশান হতাশ হলো ওর কথা শুনে, বিরক্ত নিয়ে পড়ল।